সরকার কি কিছু গোপন করে যাচ্ছে? প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। তেলের সংকট আসলে কতটা? ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশে কতটা সংকট বয়ে আনতে পারে? শেষমেশ সরকার কি মুখ রক্ষা করতে পারবে? না, এটা সরকারের ব্যর্থতা। ওনার ট্যাঙ্কে তো তেল আছে, সরকার টাকা দিতেছি, তেল দিবে আমাকে। শেষ হয়েও যুদ্ধ শেষ হচ্ছে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। শান্তি বা সমঝোতার চেয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতার সম্ভাবনায় আপাতত বেশি মনে হচ্ছে। আগামী দিনগুলোতে তাই তেল যন্ত্রণার স্থায়ী সমাধানের সম্ভাবনা খুব একটা নেই। যদিও বাংলাদেশে পেট্রোল অকটেনের নিজস্ব উৎপাদন সক্ষমতা রয়েছে, তবুও কেন এত সংকট? এর সবচেয়ে বড় কারণ আমরা জাতিগতভাবেই ঝামেলাপ্রবণ। সমস্যা যতটা না হওয়ার কথা তার চেয়ে বেশি আমরাই তা কৃত্রিমভাবে তৈরি করেছি। নিজেদের সংকট নিজেরাই তৈরি করি, সরকার তো দোষ না। সরকারি বেসরকারি থেকে ব্যক্তি পর্যায়ে নানা অব্যবস্থাপনা এবং দুর্নীতির মাধ্যমে আমরা এই সমস্যাটাকে প্রকট করে তুলেছি। কিন্তু আমরা কি জানি আমাদের সামনে আরও কি ভয়াবহ ক্রাইসিস অপেক্ষা করছে? ইরান যুদ্ধের আগুন কিন্তু শুধু পেট্রোল পাম্পে এসেই থামবে না। এর ভয়ঙ্কর প্রভাব পৌঁছে যাবে আপনার আমার বাড়িতে, বেডরুমে, এমনকি রান্নাঘরে। ইতিমধ্যেই অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে। দোকান, পাট, শপিং মল সন্ধ্যা 7টার মধ্যেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধের প্রভাবে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। কিন্তু সব আলোচনা ব্যর্থ করে দিয়ে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে হিসাব সহজ। বাংলাদেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র এখনও ফার্নেস অয়েল এবং ডিজেল দিয়ে চলে, যা মূলত আমদানি করতে হয় মধ্যপ্রাচ্য থেকে। সরকার ইতিমধ্যেই ভর্তুকি দিয়ে বিকল্প সোর্স থেকে এসব আমদানি করছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। সেই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন কমবে, যার প্রভাব পড়বে কলকারখানা থেকে শুরু করে নানা খাতে। ভয়াবহ ব্যাপার হবে সার নিয়ে। উৎপাদন তো কমে যাবেই, আমদানি করাও দুরূহ হয়ে যাবে। কারণ অন্যান্য দেশগুলোতেও ঠিক একই কারণে সার উৎপাদন কমে যাবে। ফলস্বরূপ খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তেলের ক্রাইসিসের পাশাপাশি দামও বেড়ে যাবে, পরিবহন খরচও বেড়ে যাবে, খাদ্যপণ্য থেকে নিত্যপণ্য। আগামীতে বাজার মধ্যপ্রাচ্যের মরুভূমির চেয়েও উত্তপ্ত হয়ে উঠবে। অর্থমন্ত্রী অবশ্য একথা সোজাসুজি বলেই দিয়েছেন। এই সংকট বাংলাদেশের একার নয়, এটা পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আছে এবং তাদের ওখান থেকে তেল, গ্যাস, সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। আমাদের শুধুমাত্র তেল, গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। হ্যাঁ, এই সবগুলো বড় বড় সমস্যা। যুদ্ধ যদি কোনোভাবেই না থামানো যায় তাহলে হয়তো তেলের পাম্পের ভিড় আরও বাড়বে। তবে পেট্রোলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে না, কারণ প্রয়োজনের প্রায় অর্ধেক পেট্রোল আর প্রায় 30% অকটেন বাংলাদেশেই উৎপাদিত হয়। বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে না। কারণ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন মূলত গ্যাস এবং কয়লা নির্ভর। তবে আশঙ্কা, ভয় আর দুশ্চিন্তা অন্য আরেকটা জায়গায়। সেটা হলো বাংলাদেশের সামনে আর কিছুই করার থাকবে না। ইরানের উপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ভিকটিম সম্ভবত বাংলাদেশই হবে। কিন্তু কিভাবে? যুদ্ধ তো হচ্ছে প্রায় 5000 কিলোমিটার দূরে। সেই ক্ষেত্রে বাংলাদেশে এত ক্ষতি কিভাবে হবে? সার্চ অফ মিস্ট্রির এই ভিডিওতে আজ আমরা সেটাই পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। আমরা সবাই জানি যুদ্ধটা এখন কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধাঞ্চল পুরো মধ্যপ্রাচ্য। এই যুদ্ধ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কাঠামো বদলে দিয়েছে। যুদ্ধ যদি আজই থেমে যায় তারপরও আরব দেশগুলো সম্মিলিতভাবে প্রায় $200 বিলিয়ন পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি হারাবে। পাল্টাপাল্টি বোমা হামলা খুব দ্রুত থেমে গেলেও এই অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব হবে গভীর এবং দীর্ঘস্থায়ী। বেকারত্বের হার প্রায় 4% পর্যন্ত বেড়ে যাবে, যার ফলে প্রায় 3.6 মিলিয়ন মানুষ বা 36 লাখ মানুষ চাকরি হারাতে পারে।
এই সমস্যা ঘনীভূত হলে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হতে পারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বিশেষ করে বাংলাদেশে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে সৌদি আরব। ভিশন 2030 এর প্রকল্পগুলো আরও ধীর এবং স্থবির হয়ে যেতে পারে। রেড সি ট্যুরিজম প্রজেক্ট, কিদ্দিয়া এন্টারটেইনমেন্ট সিটি এবং 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের মতন প্রকল্পগুলোকে ঘিরে লাখ লাখ কর্মসংস্থান তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু অস্থিরতা চলতে থাকলে এইসব প্রকল্প পিছিয়ে যেতে পারে, বাজেট কমে যেতে পারে, এমনকি থেমেও যেতে পারে। একই দৃশ্য দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, কুয়েতে, ওমানে আর বাহরাইনেও। যুদ্ধ না থামলে অবধারিতভাবেই চাকরি হারাবে অসংখ্য মানুষ। তার পরিণতি কি হতে পারে ভাবুন একবার। যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি থেমেও যায়, সেই ক্ষেত্রে স্বস্তি এতটুকু যে গণহারে সবাইকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে না। যুদ্ধ আপাতত থামলেও যদি রাজনৈতিক সংকট থেকেই যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর কে সাহস করে বড় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে? আর টাকা বিনিয়োগ না করলে কাজের সুযোগ তৈরি হয় কিভাবে? অর্থাৎ যুদ্ধ আজকাল থেমে গেলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময় লাগবে। বিনিয়োগকারীরা ভয়ে পিছিয়ে যাবে, প্রকল্পগুলো বছরের পর বছর ধরে ঝুলে থাকবে। আর যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামে, তাহলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, যা সামাল দিতে হিমশিম খেতে হবে আমাদেরকেই। আমরা জানি আমাদের অর্থনীতির প্রধানতম দুইটি খুঁটির একটি হলো বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স। কিন্তু আমরা কি জানি এর প্রায় অর্ধেকই আসে মধ্যপ্রাচ্য থেকে পাঠানো প্রবাসীদের কাছ থেকে? আরেকটু পরিষ্কার করে বলি, 2025 সালে বাংলাদেশ মোট $32.8 বিলিয়ন রেমিট্যান্স পেয়েছে। এর মধ্যে প্রায় 46% অর্থাৎ $15.07 বিলিয়ন এসেছে জিসিসি দেশগুলো থেকে। তথ্য বলছে 2025 সালে মোট 11,32,000-এরও বেশি অভিবাসী বিদেশে গিয়েছে, যাদের প্রায় 82% গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই দেশগুলোর উপর ভিত্তি করেই গত কয়েক দশকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। এই দেশগুলোতে 60 লাখ বাংলাদেশি বসবাস করেন। এর মধ্যে সৌদি আরবে প্রায় 35 লাখ, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 8 লাখেরও বেশি, কাতারে 4 লাখ, কুয়েতে 4 লাখ, ওমানে 7 লাখের বেশি এবং বাহরাইনে 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন। তাদের বেশিরভাগই নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং পেট্রোল পাম্পে কাজ করেন, যেগুলো কষ্টসাধ্য, কম বেতনের এবং অনিশ্চিত। তবুও গ্রামীণ পরিবারের জন্য এসব চাকরি আর্থিক স্থিতিশীলতার প্রধান পথ। এই পরিবারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই মানুষগুলোর আয়ের উপরই নির্ভরশীল। কল্পনা করুন একটা প্রান্তিক পরিবারের কথা, যেখানে প্রবাসী ছেলের পাঠানো টাকায় ছেলেমেয়ের পড়াশোনা চলে, বাবা মায়ের চিকিৎসা হয়, ভাই বোনেরা ছোট ছোট ব্যবসা করে। এই শ্রমিকরাই তাদের পাঠানো টাকা দিয়ে গত কয়েক দশকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বদলে দিয়েছেন। গত কয়েক দশকে অভিবাসনের নিজস্ব একটা ভৌগোলিক ধারা তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা থেকে প্রায় 10 লাখ, চট্টগ্রাম থেকে 7 লাখ, ব্রাহ্মণবাড়ি এবং টাঙ্গাইল থেকে 5 লাখ এবং ঢাকা জেলা থেকে প্রায় 4 লাখ শ্রমিক বিদেশে থাকেন। এছাড়াও সিলেট, চাঁদপুর, নোয়াখালী, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং ফেনীও শীর্ষ 10-এ রয়েছে। এই জেলাগুলোর গ্রামগুলোতে প্রতিটি বাড়িতে একজন না একজন প্রবাসী সদস্য আছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব হবে কল্পনারও বাইরে। অবধারিতভাবেই চাকরির সুযোগ অনিশ্চিত হয়ে যাবে, নিয়োগ কমবে, ভিসার সীমাবদ্ধতা এবং জটিলতাও বাড়বে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রতিটি দিন কাটছে কন্ট্রাক্ট রিনিউ না হওয়ার আতঙ্কে। যারা ছুটিতে দেশে এসেছিলেন তাদের অনেকেই এখনও জানেন না কাজে ফিরতে পারবেন কিনা। অনেকের আবার বেতন আটকে গেছে। অনেক শ্রমিক সঞ্চয় ছাড়াই দেশে ফিরতে বাধ্য হবেন। যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরের এই গ্রামগুলোতে নেমে আসবে নিকষ অন্ধকার। তথ্য বলছে গত বছরে বাংলাদেশ থেকে প্রায় 11 লাখেরও বেশি মানুষ কাজের জন্য বিদেশে গিয়েছেন, যাদের বড় একটি সংখ্যার গন্তব্য ছিল মধ্যপ্রাচ্য। নিশ্চিতভাবেই বলা যায় আগামী কয়েক বছরে এই দেশগুলোতে শ্রমিক নেওয়ার পরিমাণ ব্যাপকভাবে কমে যেতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের হাতে আর কোনো বিকল্পও নেই। মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের প্রধানতম গন্তব্য মালয়েশিয়া আর সিঙ্গাপুর। মালয়েশিয়া 2024 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে।
এদিকে সিঙ্গাপুর ছোট দেশ, সেখানেও কাজের বিপুল সুযোগ নেই। বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে যান তাদের বেশিরভাগই আবার আনস্কিল্ড বা সেমি স্কিল্ড। ভাষাগত আর স্কিলের অভাবে পৃথিবীর অন্য দেশগুলোতে বাংলাদেশিদের সুযোগ বা সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের প্রবাহ যেমন কমে আসবে, তেমনি বেকার মানুষের সংখ্যাও বেড়ে যাবে হু হু করে। জ্বালানি সরবরাহ থমকে যাওয়ায় নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও থাকবে না। শিল্প কারখানা, গার্মেন্টস সহ নানা সেক্টর থেকে কর্মী ছাঁটাই হতে থাকবে। এই সব ক্যালকুলেশন বুঝিয়ে দিচ্ছে ঠিক কতটা বিপদের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই সবগুলো যদি একসাথে আমাদের দিকে ধেয়ে আসে, তবে তা পারমাণবিক আঘাতের মতোই ধ্বংস করে দেবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ। নড়াইল সদরে তেল নিতে এসে না পেয়ে ম্যানেজার ও তার সহযোগীকে ট্রাক চাপা দেয় চালক। প্রিয় দর্শক, এতক্ষণ যা কিছু বললাম তা আশঙ্কা, সম্ভাব্য সর্বোচ্চ খারাপ পরিণতি। যুদ্ধ যদি আগামী কয়েকদিনের মধ্যে থেমে যায়, সেই ক্ষেত্রে প্রভাব নিশ্চয়ই এর চেয়ে কম হবে আশা করি। মনে রাখতে হবে, এটি এমন এক অবস্থা যা মূলত একটি বৈশ্বিক সমস্যা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে কয়েকজন দুর্ভাগা বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে, কিন্তু আমরা যদি যথাসময়ে প্রস্তুতি নিতে না পারি, তাহলে যুদ্ধের পরোক্ষ প্রভাবে অনাহারে অভাবে আরও অগন্তি মানুষের প্রাণ যেতে পারে। বিশ্বব্যাংক বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশের 12 লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। আমরা এখন থেকেই সচেতন এবং সাবধান হলে, নিখুঁত পরিকল্পনা যথাসময়ে হাতে নিলে হয়তো কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হতে পারে। সরকার, রাজনৈতিক নেতা এবং সর্বোপরি সাধারণ জনগণ সবাই মিলে এই সমস্যার সমাধানে এখন থেকেই উদ্যোগী হতে হবে। পার্লামেন্টে, সেমিনারে, আলোচনা সভায় আলাপ তুলতে হবে, সরকারের প্রতি প্রশ্ন তুলতে হবে, পরামর্শ দিতে হবে। কিন্তু সেটা কি হচ্ছে? অনাগত এই ক্রাইসিস নিয়ে পার্লামেন্টে কোনো আলাপ আছে? ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে কোনো আলোচনা আছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আজকের ভিডিও শেষ করছি। সাবধানে থাকুন, সচেতন থাকুন। আপনার মতামত জানান কমেন্টে।